আব্দুল করিম লিখেছেন, এই পর্যন্ত 2টা বীমা করতে পেরেছি, আর পারছি না। গ্রাহককে এত বোঝাই, কিন্তু কাজ হচ্ছে না। স্যার, বীমার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। এ বিষয়ে আপনার পরামর্শ চাই স্যার। আপনি প্রশ্ন দিয়ে করেছেন, আপনি উত্তর দিয়েছেন যে আপনি করতে পারছেন না কারণ বীমার প্রতি আগ্রহ মানুষের কমে গেছে। এখানে একটা বিষয় নাই যে এই পর্যন্ত মানে কবে থেকে শুরু করে, এটা কি 1 সপ্তাহে না 1 মাসের না 1 বছরে চেষ্টা করে আপনি মাত্র 2টা করেছেন। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা এই পর্যন্ত মানে সপ্তাহ বা মাস একটা জানলে বুঝতে পারতাম যে আপনার প্রচেষ্টা কতদিনের এবং ব্যর্থতা কতদিন ধরে চলছে। প্রথম কথা, আপনি একা পারছেন না তা নয়। যদি আমরা বাংলাদেশের স্ট্যাটিস্টিক্স দেখি যে আমাদের পলিসি বিক্রির সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে গোটা দেশেরই। আপনার ক্ষেত্রেও এটা হতে পারে। তবে আমি বলবো যে 2টা বীমা করার জন্য আপনারা কতবার তার কাছে গেছেন। একজনের কাছে আমি প্রথমেই যদি যাই আর একবার বলি, তাহলে আমার বীমা বিক্রির সম্ভাবনা হচ্ছে শতকরা 1 ভাগ কিংবা 2 ভাগ। মানে যারা বীমা বিক্রেতা তারা বীমা গ্রহীতার কাছে যখন যান, তারা যদি 100 বার যান, প্রথমবারেই বীমা বিক্রি হবে এর নিশ্চয়তা মাত্র 1 থেকে 2 ভাগ। দ্বিতীয়বারে যদি যান তাহলে এরকম নিশ্চয়তা দেখা যাবে 2 থেকে 3 ভাগ। তৃতীয়বার গেলে এরকম 4 থেকে 5 ভাগ। তার মানে তৃতীয়বার যাওয়ার পরেও মানুষ পলিসি ক্রয় করে না, এটা অভিজ্ঞতা বলে। প্রথম দেখাতেই করে না, তারপরে দ্বিতীয় দেখাতেও খুব কম করে, তৃতীয় দেখাতেও কম করে। সাধারণত 5ম থেকে 12 বার যাওয়ার পরে, 5th থেকে শুরু করে 12 বার যদি আপনি একজনের কাছে যান, তাহলে আপনার পলিসি বিক্রির সংখ্যা দাঁড়াবে শতকরা 72 থেকে 80 ভাগ। তার মানে 5ম থেকে 12 বার যাওয়ার পরেও আপনার পলিসি বিক্রি আপনি করতে পারবেন শতকরা 80 জন লোক, 20 জন লোক পারবে না। তাহলে কতবার যেতে হবে? আমি বলি বারবার যেতে হবে। এই বারবার না গেলে বীমা বিক্রি করা যাবে না। আরেকটা বিষয় আপনাদেরকে আমরা একটু বলে রাখতে পারি, এটাও আমাদের অভিজ্ঞতার আলোকে যেটা দেখা গেছে, আমরা গেছি একটা মানুষের কাছে, কিন্তু প্রতিদিন কতবার কয়টা মানুষের সঙ্গে আমরা সাক্ষাৎ করি, এটার একটা পরিসংখ্যান বা হিসাব আমার নিজের থাকতে হবে। যে আমি একজনের, আজকে মনে করেন আজকে প্ল্যান করলাম আমি 7 জনের কাছে যাব। এই 7 জনের সঙ্গে যে আপনার সাক্ষাৎ হবে এর কোনো নিশ্চয়তা নেই। কিন্তু 7 জনের কাছে আপনি যাওয়ার জন্য বেরোলেন, দেখা গেলেন যে হয়তো 5 জনের সঙ্গে আপনার সাক্ষাৎ হবে। এই 5 জনই আপনার পলিসি গ্রাহক হবে এরকম কোনো নিশ্চয়তা নাই। কারণ আপনি হয়তো দেখা যাবে যে বীমার কথা তুলতেই পারেননি যাদের সঙ্গে দেখা হলো প্রথমবারে বা দ্বিতীয়বারে। তাহলে 5 থেকে আবার হারিয়ে যেতে পারে 3 জনের, নেমে আসতে পারে। ওই 7 জনের মধ্যে 3 জনের কাছে আপনি ভালোভাবে বীমা ব্যবস্থাটা উপস্থাপন করেছেন, বীমার উপকারিতা তিনি বুঝেছেন, বীমা তিনি ক্রয় করতে চান, এরকম হতে পারে। এরপরে দেখা যাচ্ছে যে আমরা 5 জনের কাছে, 3 জনের কাছে গেলাম, তার কাছে উপস্থাপন করলাম, বোঝালাম, তার মধ্যে হয়তো 1 জন মাত্র পলিসি ক্রেতা আপনার আগ্রহ দেখাবে পলিসি ক্রয় করার জন্য। তার মানে একটি লোকের কাছে বারবার যেতে হবে, বোঝাতে হবে, যতক্ষণ পর্যন্ত না উনি না বোঝেন। ওই যে বললেন যে বোঝাতে পারছে না, তারা বুঝছে না। এই বোঝানোর জন্য অনেক কৌশল আছে। যেমন আপনি প্রথমে যখন যার সঙ্গে কথা বলছেন, প্রথমবার দেখা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, তখন আপনার মুখভঙ্গিটা কেমন ছিল? আপনার মুখটা কি হাসি ছিল, বেজার ছিল, গম্ভীর ছিল? আপনার পোশাক আশাকটা কেমন ছিল? আপনার সম্ভাষণটা কেমন ছিল? ফার্স্ট স্যালুটেশন যেটাকে বলি আমরা, যে প্রথমে দেখাতেই আমরা কি বললাম, উত্থাপন কি করে করলাম। তিনি কি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন, না তিনি তার কাজ, অফিসের কাজও করছিলেন, ব্যবসার কাজ করছিলেন এবং মাঝে মাঝে আমার কথা শুনছিলেন? আমি কি তার কথা মনোযোগ দিয়ে শুনছিলাম?
আমাকে যখন কাউকে সঙ্গে কথা বলতে হবে তখন তার কথা আমাকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমার কথা যেন তিনি মনোযোগ সহকারে শুনেন, সেইভাবেই কথোপকথনটা উপস্থাপন করতে হবে। এটা একটা আমি বলি বীমা কর্মী না, কিছুদিন আগে অনুষ্ঠানে আমি বলছিলাম যে আমরা বলি আপনাদেরকে বীমা শিল্পী, বীমা বিক্রয় শিল্পী। এটা একটা শিল্পকলা। আপনার আর্টটা জানতে হবে যে আমি মানুষের সঙ্গে কি নিয়ে কথা বলবো, কখন কথা বলবো, কতবার কথা বলবো, কতবার অ্যাপয়েন্টমেন্ট করব, তাকে আকৃষ্ট করার জন্য কি বলবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলোর জন্য প্রশিক্ষণ প্রয়োজন। আমার আচার আচরণ কেমন হবে, আমার ব্যবহার কেমন হবে, আমার স্যালুটেশন কেমন হবে, আমার পোশাক আশাক কেমন হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমরা বলবো যারা নতুন বীমা পলিসি বিক্রি করা শুরু করেছেন তাদের উচিত হবে এই যেটাকে আমরা এখন বলে আধুনিক ভাষায় বলি সফট স্কিল। মানে আপনার এটা কোনো মেশিন পেশিন লাগবে না, আপনি আপনাকে যেভাবে উপস্থাপন করতে পারবেন, আপনার কথা যেভাবে উপস্থাপন করবেন, তার উপরেই নির্ভর করছে আপনি কতটা সফল হবেন। তারপরে যে দুটো স্ট্র্যাটেজিসের কথা আমরা বললাম, একটা হচ্ছে যে প্রথমবার গেলেই বিক্রি হবে এই আশা করাটা একেবারে দুরূহ। আপনি 100 জনের মধ্যে একজন সেই ভাগ্যবান ব্যক্তি হতে পারেন, খুব বেশি হলে 2 জন হতে পারেন, কিন্তু প্রথমবারই পলিসি বিক্রি হয় না, বারবার যেতে হয়। আমরা সেই রবার্ট ব্রুসের কথা জানি, যুদ্ধে তিনি পরাজিত হয়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, তারপর একটা মাকড়সার জালে দেখলেন যে এই মাকড়সাটা বারবার উঠতে যায়, আবার পড়ে যায়, আবার উঠতে যায়, আবার পড়ে যায়। এই করে উনি দেখলেন যে যতক্ষণ না তার গন্তব্য গেল উনি ছাড়েনি, উনি গন্তব্যে পৌঁছেই তারপর সেখানে গিয়ে বিশ্রাম নিয়েছে। তো এইটা দেখে রবার্ট ব্রুস ত্রয়োদশে বারের মতো যুদ্ধে আবার গেলেন এবং জিতলেন। এটাই হচ্ছে পারসিভিয়ারেন্স, লেগে থাকা। আমাকে বুঝতে হবে যে সেই ভদ্রলোককে কেন আমি মনোযোগী করতে পারছি না, আমার কথা কোনা কেন ওনাকে বোঝাতে পারছি না। আমি তো খারাপ কথা বলছি না, আমি তো তার উপকার করার জন্য গেছি। তার উপকারটা মানুষ বোঝে না, নিজের উপকার এমন মানুষ তো নাই। তাহলে আমাকে ত্রুটি কোথাও আছে আমার মধ্যে, তার মধ্যেও থাকতে পারে, কিন্তু সেই জন্য তো আমরা তার সঙ্গে যুদ্ধ করব না, তর্ক বিতর্ক করব না, ঝগড়াঝাটি করব না। এই সহজ কথাটা বোঝেন না কি আপনি? মানুষ এত লেখাপড়া করছেন, এত শিক্ষিত, এত বড় ধনী, আমরা তো কথা বলতে পারবো না। আমরা যেটা বলে থাকি যে হ্যাঁ আপনি যেটা বলছেন এটা হতে পারে সঠিক, কিন্তু আমি তো এটা জানি, অতএব আপনি আর একবার আমরা নিয়ে কথা বলবো, কিংবা আমি আমার কারোর সঙ্গে ঊর্ধ্বতন কারোর সঙ্গে কথা বলবো, বা আমি জেনে নিয়ে কথা বলবো। আমরা এটাকে বলে থাকি ইয়েস বাট অ্যাপ্রোচ। আপনি প্রথমে তার কথাটা স্বীকার করে নেন আপাতত, যদিও জানেন যে উনি ভুল বলছেন, কিন্তু উনি ভুল বলছেন এটা কখনো বলা যাবে না। এই জন্য আমাদের প্রশিক্ষণ প্রয়োজন। আমরা যত বেশি প্রশিক্ষিত হব তত বেশি আমাদের দক্ষতা যোগ্যতা বাড়বে, এবং সেই যোগ্যতা দক্ষতা বাড়ানোর পরেই আমরা বিক্রয়ে সফল হব। এবং মানুষের আগ্রহ কমে গেছে বলেই তো আমাদের দরকার, আমাকে তো সেই আর্টটাই শিখতে হবে যাতে আগ্রহটা জাগানো যায়। আগ্রহ জাগানোর যে শিল্প, এটাই হচ্ছে বীমা বিক্রয় শিল্পীর মূল কথা, যে মানুষ আমার কথা শুনতে, যেমন মাহমুদুল ইসলামের কথা শুনতে পছন্দ করে, খুশি হয়। তো এইরকম মাহমুদুল ইসলাম হতে হবে। আমাদের যত বীমা কর্মী হচ্ছেন, ওই যে দেখেন মাহমুদুল ইসলামের মুখে কিন্তু সবসময় হাসি লেগে আছে। আপনার মুখে সবসময় হাসি লেগে থাকতে হবে যখন কারোর সঙ্গে কথা বলবেন। এই হাসি মুখ পছন্দ করে না এমন লোকের সংখ্যা পৃথিবীতে হয়তো বিরল, কোটিতেও একজন নাও থাকতে পারে। তাহলে আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, আপনার মুখটা সবসময় হাসি হাসি রাখবেন, দেখবেন তিনি আপনার প্রতি আকৃষ্ট হচ্ছেন। আপনি যে শব্দ চয়নগুলো করবেন, যে বাক্য প্রয়োগ করবেন, এগুলোর ক্ষেত্রেও আপনার শালীনতা বজায় রেখে কোন শব্দ করা যায়, কোন বাক্য প্রয়োগ করা যায়, কখন কোন কথার প্রেক্ষিতে কোন কথা বলতে হবে, আপনি বেশি কথা বলবেন না তাকে বেশি কথা বলার সুযোগ দিবেন, এই প্রত্যেকটাই কিন্তু শিল্প। এই শিল্পর জন্য আমাদের প্রশিক্ষণ দরকার। আমরা এখানে একটা প্রশ্ন করি, কিছু উত্তর দেই, কিন্তু প্রশিক্ষণ স্টেপ বাই স্টেপ
প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে একজন বীমা কর্মীর কি কি করণীয়, এই বিষয়গুলোর প্রতি আমাদেরকে আরো বেশি নজর দিতে হবে। এবং যেটাকে আমরা বলি বিহেভিয়ারাল যে প্যাটার্ন, মানুষের আচরণের যে ভঙ্গি, এগুলো কথা বলার ভঙ্গি, কথা শোনার ভঙ্গি, এই সবগুলোই শেখার আছে। আমরা শিখব, জানব এবং প্রয়োগ করব, আমরা সুফল পাবো। আপনি 2টা বিমা নয়, আমি আশা করি আপনি 200টা বিমা বিক্রি করে আবার আমাদের এখানে এসে বলবেন যে স্যার আমার 200টা বিমা বিক্রি হয়েছে, এখন আমি আরো বাড়াতে চাই, আমি কি করব।